আমি আদিত্য শিকদার, গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে। মনে আজ অন্যরকম একটা ফিলিংস, কারণ আমি একজন ডক্টর, তাও আবার পাগলের ডক্টর। কিছুদিন হলো সিঙ্গাপুর থেকে ফিরেছি ডাইরেক্ট ডিগ্রি নিয়ে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একজন ডাক্তার হবার, তবে তার পেছনে অবশ্য একটা কারণ আছে। সেটা হলো আমার মা একজন মানসিক রোগী ছিল, আর সঠিক চিকিৎসার অভাবে তিনি মারা যায়। সেদিনের সেই ছোট্ট আদিত্য দেখেছে কিভাবে ওর মা তিলে তিলে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। তখন থেকেই একটা কথা মাথায় চেপে বসেছে যে বড় হয়ে আমি একজন ডক্টর হব, বিনামূল্যে মানসিক রোগীদের চিকিৎসা করব। সেদিনের সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। ভাবতে ভাবতে চলে এলাম হসপিটালের সামনে। যদিও তেমন বড় কোনো হসপিটাল না, গ্রামের মনোরম পরিবেশে ছোটোখাটো একটা হসপিটাল। ইচ্ছে করলে অবশ্য শহরের বড় বড় হসপিটালে জয়েন করতে পারতাম, কিন্তু আমার এক কথা, গ্রামের মানুষের সেবা করব। আরও একটা কারণ আছে, সেটা হলো গ্রামের ছেলে আমি। শহরের যানজট কোলাহল একটুও ভালো লাগে না, তাই গ্রামেই রয়ে গেলাম। হসপিটালে পা রাখতেই বুকটা ধক করে উঠল। এ যেন অন্যরকম একটা ফিলিংস। মনে মনে ভাবতে লাগলাম, এ কি হচ্ছে আমার সাথে? কেন এমনটা হচ্ছে? এমনটা তো হবার কথা না। তবে কেন এমন হচ্ছে? তবে কি মাহি? না না, এটা হতে পারে না। সে এখানে আসবে কোথা থেকে? সে তো এখন ওর স্বামীকে নিয়ে হয়তো দিব্যি সংসার করছে, হয়তো দু একটা বেবিও নিয়ে নিয়েছে। 7 বছরে দুটো বেবি কোনো ব্যাপার না। এসবই ভাবছি আর আনমনে হাঁটছি। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে ছুটে এসে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সাথে সাথে আমার বুকের ভেতরে তোলপাড় শুরু হতে লাগলো। এ এ কেমন অনুভূতি? কেন এমনটা হচ্ছে? কে এই মেয়ে? কি তার পরিচয়? দুজন নার্স দৌড়ে এসে দাঁড়ালো আমার সামনে। একজন নার্স বলে উঠল, সরি স্যার, দেখুন না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। খুব জ্বালাতন করে আমাদের। এত এত পেশেন্ট, কিন্তু ওর মতো বজ্জাত একটাও নেই। নার্সের কথা শুনে আমি রাগিলুকে তাকালাম ওদের দিকে। আমার এমন ভয়ঙ্কর চাহনি দেখে নার্সরা ভয়ে চুপসে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আমার বুকে মুখ গুজে মেয়েটা কি যেন বিড়বিড় করে বলছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটা আমার বুকে আসতেই আমার অশান্ত হৃদয়টা কেমন শীতল হয়ে উঠল। কি আছে এই মেয়েটার মাঝে? ও কি কোনো জাদু জানে? কিছুটা ঝুঁকে শোনার চেষ্টা করতে চাইলাম কি বলছে। মেয়েটা যা বলল তা শুনে আমি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এটা আমি কি শুনছি? তার মানে আমার ধারণাটাই ঠিক। রীতিমতো ওর হাত পা কাঁপছে। এই তীব্র শীতেও আমি ঘামতে লাগলাম। বারবার কানে প্রতিধ্বনিত হতে লাগলো, আমি তোমায় ভালোবাসি বৃক্ষরাজ, অনেক অনেক ভালোবাসি। কেন আমাকে ছেড়ে গেছো? কোথায় আছো তুমি? ফিরে এসো না আমার কাছে। তোমার তৃণলতা তোমায় ডাকছে। আমি কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে উচ্চারণ করে উঠলাম, তৃণলতা, আমার তৃণলতা। এদিকে মাহি বিড়বিড় করতে করতে একটা সময় আমার বুকেই ঢলে পড়ে। আমি আস্তে করে নিজের বুক থেকে মাহিকে ছাড়িয়ে ওর থুতনিতে ধরে মুখটা উঁচু করে ধরলাম, কিন্তু মাহির মলিন মুখটা দেখে আমার চোখ দুটি ভিজে আসে। এ আমি কাকে দেখছি? আমার চাঞ্চল্যতা তৃণলতা কেমন যেন নেতিয়ে পড়েছে। ওকে এই অবস্থায় দেখে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। মাহিকে পাজাকলা করে কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। মুখ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিলাম। আমার কেশবতীর দীঘল কালো কেশরাশি ফ্যাকাশে পাটের ন্যায় হয়ে আছে। চোখের নিচে কালি পড়ে গেছে। শৈলের এমন হাল করেছে যেন বাতাসের আগেই উড়ে যাবে। নার্সকে বললাম, পেশেন্টের ফাইলটা নিয়ে আসেন তো আমার কেবিনে। আর হ্যাঁ, ওর বাড়ির কাউকে ডেকে পাঠান। আমার কথা মতো নার্স কল করে মাহির বাড়িতে। ঘণ্টাখানেক পর মাহির বাবা আসে। আমাকে দেখে মাহির বাবা দরজার সামনেই দাঁড়িয়ে পড়ে। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। আমি এতক্ষণ ফাইলে মুখ গুজেছিলাম বলে ওনাকে দেখতে পাইনি।
চোখ তুলে দরজার সামনে মাহির বাবাকে দেখতে পেয়ে চোখের চশমাটা ভালো করে চোখে পরে নিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠলাম, ভেতরে আসুন। আমি কিছু বুঝে ওঠার আগেই আঙ্কেল দৌড়ে এসে আমার পায়ের কাছে বসে পড়ে। আচমকা এমন কিছু হওয়াতে আমি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যাই। তাই তাড়াতাড়ি ওনাকে টেনে তুলে বলে উঠলাম, ছি ছি আঙ্কেল, এটা আপনি কি করছেন? আপনি আমার বয়োজ্যেষ্ঠ, এমন করে আমাকে পাপী বানাবেন না প্লিজ। বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার শাস্তিস্বরূপ বিধাতা আমার মেয়েটাকে আজ এ স্থানে এনে দিয়েছে। প্লিজ বাবা, আমায় তুমি ক্ষমা করো। প্লিজ আঙ্কেল, আপনি শান্ত হয়ে এখানে বসেন। আমার মনে কোনো অভিযোগ নেই আপনার ওপর, আর আমি আপনাকে ক্ষমা করার কে? ক্ষমা যদি চাইতেই হয় তবে সেটা আল্লাহর কাছে চান। কোনটা ভুল কোনটা ঠিক তার বিচার তো তিনিই ভালো জানেন। তারপর আঙ্কেলকে চেয়ারে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ওর এমন অবস্থা হলো কি করে? আঙ্কেল চোখ মুছতে মুছতে বলতে লাগলো, তুমি সেদিন মাইকে ফিরিয়ে দেওয়ার পর মেয়েটা আমার কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমার চঞ্চল ডানপিটে মেয়েটা এক পর্যায়ে নিজেকে ঘরবন্দি করে ফেলে। কথা বলাও একেবারে কমিয়ে দিয়েছিল, কিন্তু প্রতিদিন তোমার খবর ঠিকই নিত। এভাবে দিন কাটতে লাগলো। মেয়েটা এমন করুণ অবস্থা দেখে মেনে নিতে পারিনি তখন। কি করে মেনে নিতাম বলো? একমাত্র আদরের সন্তান বলে কথা। তাই এক প্রকার বাধ্য করি তোমার পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে। 3 বছর পর কোনো মতে ওকে রাজি করি বিয়ের জন্য। আমার মুখের দিকে তাকিয়ে মেয়েটা রাজি হয় ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারেনি কখনো। কিন্তু সে কখনো প্রকাশ করেনি। বড়লোকের ছেলে দেখে বিয়ে দিয়েছিলাম ওকে, কিন্তু 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 কি আঙ্কেল, বলুন না, চুপ করে আছেন কেন? কিন্তু আমার মেয়েটা সুখী হতে পারল না জীবনে। বিয়ের পর যখন সে বাড়িতে এলো তখন কিভাবে যেন সব সত্যি সে জেনে যায়। তখন থেকে আমাকে খুব ঘৃণা করতে শুরু করে মাহি। সেই যে বাড়ি ছেড়ে যায় শ্বশুর বাড়ি, আর আসেনি বাড়িতে। শ্বশুর বাড়িতে প্রায়ই ঝামেলা হতো ওকে নিয়ে। বড়লোক ছেলে থেকে বিয়ে দিয়েছি, কিন্তু ছেলের চরিত্র দেখিনি। মাহি যেমন তোমাকে ভুলতে পারেনি, তেমনি ছেলেটাও ওকে স্ত্রীর মর্যাদা কখনো দেয়নি। মাতাল হয়ে প্রায়ই মাহিকে মারধর করত। বিশ্বাস করো বাবা, আমার মেয়েটা তবু মুখ বুঝে সেখানেই পড়েছিল। ওর শ্বশুরমশাই আমার কাছে বিচার দেয় ওর নামে। মেয়েটা নাকি ওনার ছেলেকে মানতে পারছে না, কিন্তু আমি বোকা ছিলাম। ইগোর কাছে এতটাই নিজেকে সঁপে দিয়েছিলাম যে ঠিক বেঠিক কিছুই যাচাই করে দেখিনি। আমি ভেবেছিলাম সে হয়তো তোমার কথা ভেবে এমন করছে, তাই তখন আমি উঠে পড়ে লেগেছিলাম মেয়ের মাথা থেকে কি করে তোমার নামটা মোছা যায়। একটিবার খোঁজ নিয়ে দেখিনি আদৌ মেয়েটার কোনো দোষ ছিল কি না। তাই একদিন ওর বান্ধবীকে ভয় দেখিয়ে ওর কাছে পাঠাই, যেন মাহিকে গিয়ে বলে তুমি বিদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছ। এতক্ষণ আমি জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওনার কথা শুনছিলাম। এ কথা শুনে আমি ওনার দিকে চমকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আঙ্কেল, এত বড় একটা মিথ্যে আপনি বলতে পারলেন ওকে? এছাড়া যে আর কোনো পথ খোলা ছিল না আমার কাছে। ভেবেছিলাম মেয়েটা আমার এসব শুনে হয়তো তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে, সংসারে মন দিবে। কিন্তু কে জানতো একটা মিথ্যে আমার মেয়ের জীবনটা এভাবে এলোমেলো করে দিবে। শিউলির কাছ থেকে তোমার মৃত্যুর সংবাদটা শুনে মেয়েটা আমার তোমার নাম ধরে এক চিৎকার করে সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই সে অদ্ভুত আচরণ শুরু করে। তারপর থেকেই সে মানসিক রোগীতে পরিণত হয়। মাহিকে ওর শ্বশুর বাড়ির লোকেরা বের করে দেয় বাড়ি থেকে। 1 মাস পর ডিভোর্স পেপারও পাঠিয়ে দেয়। আঙ্কেল আমার 2 হাত ধরে কান্না করতে করতে বলে উঠল, আমি ওনাকে অভয় দিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করার জন্য। তারপর আঙ্কেলকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে সেদিনের মতো ওনাকে বাড়ি পাঠিয়ে দেই।
কিছুক্ষণ পর মাহির কেবিনে যাই। আস্তে করে ওর পাশে বসে ওর একটা হাত নিয়ে বুকে চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলাম, এতটা ভালোবাসো আমায়? কেন এতটা ভালোবাসতে গেলে? বিশ্বাস করো, তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম, তাই তো সেদিন চলে গিয়েছিলাম তোমায় ছেড়ে অনেক দূরে। কিন্তু বুঝতে পারিনি গো যে বৃক্ষরাজকে ছাড়া যে তার তৃণলতা কখনোই ভালো থাকতে পারে না। ক্ষমা করে দিও আমায় প্লিজ। তবে আর তোমাকে কষ্ট পেতে দেব না। এ বুকে আগলে রাখবো আজীবন। যতই ঝড়ই আসুক না কেন, তোমাকে আমার হয়ে থাকতে হবে। ভালোবাসি, বড্ড বেশি যে ভালোবাসি। মাহি লাল টুকটুকে রাঙ্গা বসে যে বসে আছে ফুলে সজ্জিত বেডে, শুধু অপেক্ষা কখন তার কাঙ্ক্ষিত মানুষটা ওর সামনে আসবে আর এতদিনের তৃষ্ণাত্ম আখি যুগল তাকে মন ভরে দেখবে। কি বুঝতে পারছেন না তো? হ্যাঁ, আজ আমার আর মাহির বাসরাত। দীর্ঘ 6 মাস আমার অক্লান্ত পরিশ্রমের পর মাহিব তার মানসিক ভারসাম্য ফিরে পেয়েছে। আর অতি ধুমধামে আমাদের বিয়েটাও হয়েছে। রাত 11টা। দরজা খোলার শব্দ শুনে মাহির মুখে লজ্জার আভা ফুটে উঠল। আমি যতই এগোচ্ছি মাহির বুকের ধুকপুকানি যেন ততটাই বাড়ছে। আমি মাহির পাশে বসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠলাম, কি করছে আমার লজ্জাপতিটা? তৃণলতা তার বৃক্ষরাজের অপেক্ষা করছে। তা অপেক্ষায় যদি করছে তবে এত লম্বা ঘোমটাটা টেনে আছে কেন? তার চাঁদবদনটা কি ও তৃষ্ণাত্ম প্রেমিকটাকে দেখাবে না বুঝি? না, দেখাবে না। তৃণলতার চেয়ে অনেক লজ্জা করছে তার প্রেমিক পুরুষটার সামনে আসতে। ও, তবে তো লজ্জাটা খুব তাড়াতাড়ি ভাঙাতেই হয়। বলে মাহিকে একটানে বুকে জড়িয়ে ধরলাম। এতদিনের বহু অপেক্ষাকৃত তৃষ্ণাত্ম হৃদয় দুটি একে অপরের ছোঁয়ায় পূর্ণতা পায়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।